আচ্ছা, এখন M2 ভরের বস্তুটা যদি নিচের দিকে নামে তাহলে এর জন্য তাহলে সমীকরণ কি হবে বলো? M2G মাইনাস টি ইকুয়াল M2A। হ্যাঁ, M2G - T = M2A। সো এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। আর M1 ভরের বস্তুর জন্য এর জন্য কি হবে? টি মাইনাস এম জি আচ্ছা, সাইন দেখো এইখানে থিটা। আমাদের একটা জিনিস লেখা হয় নাই, যেহেতু এখানে ঘর্ষণ বল আছে এবং এই ও বস্তুটা যাচ্ছে হ্যাঁ উপরে, হ্যাঁ। সেহেতু এইখানে ঘর্ষণ বল কাজ করবে নিচে। হুম হুম। হ্যাঁ, এখন বলো। তাহলে টি মাইনাস হুম। টি মাইনাস ফার্স্ট ব্র্যাকেট এফ কে প্লাস এম ওয়ান জি সাইন থিটা ইকুয়াল M1A। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের সমীকরণ। ওকে, তাহলে হুম এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। আচ্ছা, দেখো আমরা এখান থেকে আমরা যদি 1 আর 2 যদি যোগ করি তাহলে আমাদের -T+T চলে যাবে, তাহলে আমাদের বাকি সবগুলোর মান দেয়া আছে। আমরা ত্বরণের মানটা বের করতে পারবো। ত্বরণের মান আমরা যদি বের করতে পারি তাহলে আমরা যে কোনো একটা ইকুয়েশন ইউজ করে বলের এই যে সরি এই এই সুতার টানটা বের করতে পারবো। তো ভাইয়া, আমরা, হ্যাঁ বলো। M2 ভরের জন্য ঘর্ষণ বল থাকবে না? না না, দেখো এইখানে আমাদের চিত্রে ও, কিন্তু এর এই তলের সাথে কোনো সংযোগ দেয়া নাই, ও আমাদের ফ্রিলি নামতেছে, বুঝছো? এর জন্য কোনো ঘর্ষণ বল থাকবে না। আচ্ছা। তাহলে আমরা যদি এখানে ইয়ে করি, 1+2, দেখো 1+2 করলে এখানে থাকবে বাম দিকে M2G, এইখানে -T, এইখানে +T চলে যাবে, তাহলে এখানে থাকবে -M1G সাইন থিটা প্লাস FK। আর ডান দিকে থাকবে M2A প্লাস M1A। তাহলে আমাদের বাম দিকে তো সবকিছুরই মান দাও। M2 এর মান কত? M2 এর মান হচ্ছে 10, 9.8 -8, 9.8 সাইন 28 ডিগ্রি প্লাস FK এর মান হচ্ছে 8.65। এই আমরা যদি কমন নেই, M2 + MA মানে M1, তাই 10 + 8। তাহলে এটা তোমরা গুণ করো, 10 × 9.8, 9.8 সাইন 28 ডিগ্রি প্লাস 8.65 / 18। তাহলে আমাদের এ এর মান আসে এখানে 2.92। আচ্ছা, তাহলে আমরা এখানে 1 নম্বর সমীকরণ থেকে যদি আমরা লিখি, সো এটা আমাদের কি হবে? M2 এর মান কত? M2 এর মান হচ্ছে 10 × 9.8 - T, 10। এর মান হচ্ছে 2.92। তাহলে আমাদের টি এর মান কত হবে? টি এর মান হবে 98 -10 × 2.92। তাহলে এটা হবে 68.8 এত নিউটন। এটা বুঝছো? হ্যাঁ হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, এবং আমাদের ঘ নম্বরে বলছে M1 এবং M2 এই বস্তুর এই বস্তুর ত্বরণ। আমাদের ত্বরণ তো আমরা বের করলাম, এবং আমাদের এখানে বলছে পুলির উপর লব্ধি টান বল। আচ্ছা ওয়েট, এটা আমি আরেকটা পেজে নেই।
আচ্ছা, এখন তোমরা দেখো, এখন আমাদের ঘ নাম্বারে যেটা বের করতে বলছে, এটা কিন্তু আমাদের এই এই বস্তুগুলোর ত্বরণ আমরা অলরেডি বের করছি, 2.92 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং আমাদের এখানে আর একটা জিনিস বের করতে বলছে, একটা হচ্ছে পুলির উপর লব্ধি ত্বরণ। এখন আমাদের এখানে ভেক্টর চ্যাপ্টারের একটা নলেজ ইউজ করতে হবে। তো এটা আশা করি তোমরা জানো। এগুলা ভুলে গেলে কিন্তু চলবে না, আমাদের আমাদের ফিজিক্সে সব চ্যাপ্টারই সব জায়গায় লাগে। সো অনেক কিছু মনে রাখতে হবে আমাদের। আচ্ছা দাঁড়াও, এটা আমি একটু ঠিক করে নিই। হ্যাঁ, এখন এখানে খেয়াল করো, আমাদের বলছে যে পুলির উপর লব্ধি টান, মানে এইখানে হচ্ছে আমাদের পুলিটা, এই যে এইটা হচ্ছে আমাদের পুলি। So, এর উপরে লব্ধি সুতার টান বের করতে বলছে। তো দেখো, এই বস্তুর জন্য, মানে M1 এর জন্য টি হচ্ছে এইদিকে, আর এইদিকে ঘুরে এইটা হচ্ছে M2 এর জন্য, তাই না? এইখানে আমাদের সুতার টান ছিল এইদিকে, আর এইখানে সুতার টান ছিল এইদিকে। এইটা হচ্ছে 90 ডিগ্রি, এইটা হচ্ছে 28 ডিগ্রি। তাহলে আমাদের 90 থেকে 28 বাদ দিলে কত হয়? 65, না? তাহলে এইটা হবে 62 ডিগ্রি। এখন তোমরা এই দুইটা টি এর লব্ধি কিভাবে বের করবা? দেখো, আমাদের কিন্তু লব্ধি টান বল বের করতে বলছে, যেহেতু দুইটা টি এইখানে ক্রিয়াশীল, তো আমাদের দুইটা টি এর জন্য লব্ধি বের করতে হবে এখানে। তো তোমরা এখানে লব্ধি কিভাবে বের করবা? বলো, বলো। কস থিটা সাইন থিটা দিয়ে বের করবো। না, না, দেখো, দেখো, একটা বস্তুর উপর একটা বল হচ্ছে এইদিকে ক্রিয়াশীল, এই যে এইদিকে, আরে ধর, এইদিকে একটা বল ক্রিয়াশীল, আর একটা বল ক্রিয়াশীল হচ্ছে এইদিকে। এদের এই কোণটা কত? এই কোণটা হচ্ছে 62 ডিগ্রি। তোমাকে এই দুইটা বলের লব্ধি বের করতে বলছে। তুমি এই বিন্দুতে, এই যে এ বিন্দুতে লব্ধি তুমি কিভাবে বের করবা? বিয়োগ হবে দুইটে। দুইটা বিয়োগ হবে এখানে। ভেক্টরের ক্ষেত্রে দুইটা বিয়োগ হয় কোন সময়? যে বিপরীত দিকে হলে বিয়োগ হয়। এটা কি একই দিকে? হ্যাঁ, তাহলে কি এরা কি এখানে বিপরীত ও, দিকে আছে ও নাকি না যে না বিয়োগ না, হবে? না না, এরা তো একই দিকে আছে, তার মানে এরা যোগ হবে। একই দিকে আছে? ভাইয়া কনফিউজ। তোমরা এটা এটা বুঝতে পারতেছো না যে এইখানে একই দিকে আছে নাকি বিপরীত দিকে আছে? একই দিকে আছে, একই দিকে, একই দিকে আছে। কি বলো এটা? এটা নাকি একই দিকে আছে? একই দিকে থাকা মানে কি? একই দিকে থাকা মানে হচ্ছে তাদের দিক একই দিকে থাকবে, মানে তাদের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। আহ, এটা আচ্ছা দেখো, এই যে আমাদের টি কি এইখানে বলো তো, টি হচ্ছে সুতার টান। আচ্ছা তোমরা এইটা এইটা যদি তোমরা বলতে পারতে তাহলে আমাদের এখানে আরো কিছু ম্যাথ করা লাগবে আর কিছু। আমাদের নিয়ম ছিল, দেখো, এই যে যেহেতু এখানে টি, আচ্ছা দেখো, আগে আমি এটা তোমাদের আগে বলি।
এখন আমাদের বলছে পুলির উপরে টান। তো দেখো এই পুলির উপরে টান আর সুতার টান কিন্তু সেম না, এইটা হচ্ছে আমাদের সুতার টান টি। এখন আমাদের এই দিকে একটা বল ছিল, এইটা ছিল M1 G সাইন থিটা, আর এই দিকে একটা বল ছিল, এটা ছিল M2G। তাহলে আমাদের এই দিকে লব্ধি বল কত বলো তো? এই কোন যে দিকে আমাদের ভাইয়া? M2, M2? M2-র ক্ষেত্রে লব্ধি বলটা আমাদের কি হবে? আর M2, T ইকুয়াল হবে M2G - M2A না দেখো, নাকি? এখন এই যে দেখো, এই যে আমাদের M2 ভরের বস্তুর জন্য এই যে এই হুম। পুলির উপরে লব্ধি বলটা কি হবে? এই যে এই পুলির উপরে, কি হবে? তো দেখো আমি এটা বলি, M2 এর জন্য, এটা সূত্র M2 এর জন্য আমাদের এখানে বড় বল ছিল কোনটা? আমাদের বড় বল ছিল M2G, তাই না? তাহলে M2 এর জন্য লব্ধি বল আমরা যদি বের করি তাহলে এটা হবে M2G মাইনাস টি, কারণ M2G আর টি দুইটা বিপরীত দিকে ক্রিয়াশীল, তাই না? সো যদি বিপরীত দিকে ক্রিয়াশীল হয়, যদি দুইটা বিপরীত দিকে ক্রিয়াশীল হয় তাহলে তাদের লব্ধি কি হয়? বিয়োগ হয়। হ্যাঁ, বিয়োগ হয়, তাহলে M2G মাইনাস টি। তাহলে এখানে আমাদের কি হবে? M2 এর মান কত? M2 এর মান হচ্ছে 10, 9.8। আর আমাদের গ নম্বর থেকে টি এর মান আমরা পাইছিলাম 68.8। 10 × 9.8 মাইনাস 68.8, সো এটা হচ্ছে 29.2। এখন দেখো আমরা এই বলটা এখানে আমরা কেন বের করলাম? দেখো এইটা যদি আমাদের পুলি হয় এবং এইটা যদি আমাদের বস্তু ছিল, তাই না? এখন এই বস্তুটা কিন্তু সুতার মাধ্যমে পুলির সাথে যুক্ত, এবং তার ভর যদি M2 হয়, M2G হচ্ছে নিচের দিকে। M2G এখানে কাকে টানতেছে বলতো? M2G হচ্ছে মূলত বস্তুটাকে টানতেছে, কিন্তু তারা পুলি আর বস্তু যেহেতু সুতার মাধ্যমে যুক্ত, সো এই টানটা অবশ্যই পুলির উপরে গিয়েও পড়বে সুতার মাধ্যমে। হ্যাঁ, বুঝছি এটা ভাইয়া। বুঝছো? এখন পুরো, হ্যাঁ, তার আর মানে এখন বুঝছি, তার মানে M1 বস্তু আচ্ছা আমি আগে বলি, বলবো দেখো এই টি, কি? টি টানটা কিন্তু পুলি বস্তুর উপরে দিচ্ছে কিন্তু। এখন তাহলে আমাদের ওই সুতার মধ্যে লব্ধি বলটা তাহলে কি হবে? লব্ধি বল হবে এই যে M2G মাইনাস টি। সো এইটাই মূলত আমাদের পুলির উপরে ওই টানটা পড়বে, বুঝছো? মানে লব্ধি বলটা। হ্যাঁ, বুঝছি। আচ্ছা, হ্যাঁ ভাইয়া, এখন বুঝছি। তাহলে M1 এর জন্য তাহলে কি হবে? M1 এর জন্য M1G এম ওয়ান সাইন জি থিটা, সাইন থিটা সাইন মাইনাস টি। মাইনাস। না না, কেন আবার বলছি? দেখো এরা তো যাইতেছিল উপরে, তো এইখানে তো টি এইখানে বড় হবে। ও হ্যাঁ, এবং T - M1G সাইন থিটা। কি? এবং আবার না এও না, আছে। এইখানে একটা এফ ঘর্ষণ কে। বলও কিন্তু ছিল। ও আল্লাহ, তাহলে বুঝতে আমাদের পেরেছি। এইখানে তাহলে কি হবে? এইখানে হবে M1G সাইন থিটা মাইনাস এফ কে, এইটা ছিল। মাইনে মাইনাস এফ কে হবে না? হ্যাঁ হবে, কারণ দুইটা, ওই দূরে তো প্লাস হবে, মানে পরে সূত্রটাও বুঝছি কি হবে। এটা হচ্ছে sin 28 মাইনাস এফ কে এর মান হচ্ছে 8.65। আচ্ছা, 68.8 মাইনাস 9.8 ইন্টু সাইন 28
-8.65। তো এইটা আসে আমাদের 23.34 নিউটন। এখন বলো, F1 আমাদের কোন দিকে ক্রিয়াশীল বলো তো? এফ ওয়ান F1 ক্রিয়াশীল এই দিকে, সরি, F2 ক্রিয়াশীল এই দিকে, আর F1 ক্রিয়াশীল এই দিকে। এ- এটা কি বুঝতে কোনো সমস্যা আছে? না, সমস্যা নাই, তাহলে তো না। এবার সূত্রটা পাবো। কি হলো ভাইয়া? আচ্ছা আচ্ছা নেট দিছে। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও। ও, তো আমি একটা একটা জিনিস উম, দেখতেছিলাম তো। আচ্ছা দাঁড়াও, এখন এইখানে কিছু জিনিস মুছে দেই। এখন দেখো তাহলে, এটা ছিল আমাদের আনত তল। আরে দূর। এবং এই বস্তুর উপর F1 হচ্ছে এই দিকে, আর F2 হচ্ছে এই দিকে। এখন তাহলে আমরা জানি লব্ধি বের করার জন্য দুইটারই পাদবিন্দু এক জায়গায় থাকা লাগে, তাহলে আমরা F1 কে সামনের দিকে নিয়ে আসব। হুম। এইটা F1। আর এই কোণটা কত? এই কোণটা হচ্ছে আমাদের 62 ডিগ্রি। তাহলে এইটা হবে কত? এইটা হবে উম 100, 118। হ্যাঁ, তাহলে আমাদের এটা হবে 118। তাহলে এইটা হচ্ছে আমাদের মূলত আলফার মান। তাহলে F1 আর F2 লব্ধি আমাদের যেটা হবে এইটাই হবে রুট আমাদের। ওভার, হ্যাঁ, √(f1)² +(f2)² নাকি এটা, এই সূত্রটা হবে না? হ্যাঁ, এটা হবে পুলির উপর লব্ধিটার আমাদের কি হবে, সামান্তরিক সূত্র মনে নাই? আছে আছে, ওটাই তো মনে পড়তে পড়ে। হ্যাঁ, তো আমাদের এখানে পুলির উপর লব্ধিটার আমাদের কি হবে, এটা হবে √(f1)² মাইনাস মাইনাস +2 F1 F2 118। কস আলফা। তাহলে আমাদের এখানে মানগুলো লিখো। একটা হচ্ছে 29.2, আর একটা হচ্ছে 23.34। 2 × 29.2, 23.34। আর এইখানে হচ্ছে আমাদের কস 118 ডিগ্রি। সো এটা আমাদের হিসাব করলে আসবে 27.52 নিউটন। এটা হচ্ছে আমাদের মোট টান বল। এটা আমাদের কার উপর মোট টান বল? এটা হচ্ছে পুলির উপরে মোট টান বল। এই ম্যাথটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। হুম, এইগুলো বুঝছি। হচ্ছে তোমাদের মানে প্র্যাকটিস করার জন্য আর কি। এই ম্যাথ আমাদের এইচএসসি তে জীবনেও আসবে না। এগুলো ভয় পাওয়ার কিছু নাই। মাত্র একটু দাঁড়াও তো। এরপরে এইটা এইটা ছিল আমাদের হোলি ক্রস
এর ম্যাথ, তোমরা তো হোলি ক্রসের নাম অবশ্যই শুনছো। তো এইসব ম্যাথ আমাদের এগুলো টেস্ট পরীক্ষার আর কি প্রশ্ন ওইসব কলেজের। তো এগুলা এইচএসসি তে এই টাইপের ম্যাথ আসবে না, এগুলা চিন্তা করার কোনো কারণ নাই। তবে এই ম্যাথটা আমি নিয়ে আসছিলাম কারণ আমরা একবার তো পুলির ওই কনসেপ্টটা একবার পড়ছি, জন্য ওইটা তো ম্যাথ সলভ করানো হয় নাই, ওই জন্য আর কি এটা নিয়ে আসছে। তো তোমরা এগুলা এমনিতে একটু প্র্যাকটিস করে রাখলে তোমাদের মানে ফিজিক্সের যেটা কনসেপ্ট তোমাদের এটা খুবই ভালোভাবে ক্লিয়ার থাকবে। এইচএসসি তে এগুলো আসবে না, আবার বলতেছি এইচএসসি তে এগুলো আসবে না। তবে এমন না যে আসবে না জন্য আমরা একেবারেই শিখবো না, তা না। বাট আমাদের আরো অনেক জিনিস শেখার আছে, তো আমাদের ওইগুলো একেবারে মানে যেগুলো একেবারেই লাগে না ওইগুলো শিখে তো লাভ নেই, মানে যেগুলো টুকটাক লাগে আর কি সেগুলো আমরা তো শিখবোই। ওকে, এখন এটা হচ্ছে, এইটাও এটাও ঢাকার একটা কলেজ, মাইলস্টোন কলেজ। ও টেস্ট পরীক্ষার প্রশ্ন। এটা কাজ শক্তি উপপাদ্য, এটাও আমরা এখনো পড়ি নাই। আর ঘর্ষণ একটি অসংরক্ষণশীল বল, এটাও আমরা এখনো পড়ি নাই, সো এগুলো আমাদের লাগবে না। মানে লাগবে না বলতে মানে এগুলা এখনই লাগবে না আর কি, আমরা যখন পড়বো তখন শিখবো। আচ্ছা, তুমি গ নাম্বারটা পড়ো। তোমরা আসো। হ্যাঁ ভাইয়া, আছি তো। আচ্ছা, এখন এই আমরা এখানে গ নাম্বারটা এখানে কিভাবে সলভ করব? ধরো, এই কালারটা মনে হয় অত ভালো বোঝা যায় না, নাকি যায় এটা কালার? এখন দেখো আমাদের এখানে বলছে গোলকটার জড়তার ভ্রামক নির্ণয় করা। আচ্ছা, এখন তোমরা একটা জিনিস বলো, একটা বল বা একটা গোলক যদি গড়াতে গড়াতে চলে তাহলে সে কোন অক্ষের সাপেক্ষে সে ঘুরে বলো তো? নিজ অক্ষের সাপেক্ষে। হ্যাঁ, তাহলে সে নিজ অক্ষের সাপেক্ষে মানে তার কেন্দ্রগামী এবং লম্ব অক্ষের সাপেক্ষেই সে কিন্তু সে ঘুরে। আচ্ছা, তাহলে আমরা এখানে তাহলে জড়তার ভ্রামক কিভাবে নির্ণয় করব দেখো। এবং এইখানে বলছে নিরেট গোলক, নিরেট গোলকের ক্ষেত্রে কি হয়? নিরেট গোলকের নিজ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কি ছিল? m r² 2। না, এটা না। দেখো, এটা আমি তোমাদের দুইটা লিখে দিছিলাম, একটা হচ্ছে নিরেট গোলক আর একটা হচ্ছে ফাঁপা গোলক। নিরেট গোলকের ছিল 2/5 m r² আর ফাঁপা গোলকের ছিল 2/3 m r²। হ্যাঁ হ্যাঁ, মনে ছিল। তাহলে এটা আমাদের কি হবে? 2/5, এম এর মান কত? 2,
আর এর মান হচ্ছে 0.02। সো এটা হবে আমাদের 0.02 ইন্টু 2/5। সো এটা হবে আমাদের 3.2 ইন্টু 10⁻⁻⁴ কেজি মিটার স্কোয়ার। ওকে। আচ্ছা, এখন আমরা যদি ঘ নাম্বারটা যদি আমরা পড়ি, তাহলে আমাদের এখানে ঘ নাম্বারে কি হবে, গোলকটি বি বিন্দুতে মাটি স্পর্শ করার পূর্বে কৌণিক গতিশক্তি রৈখিক গতিশক্তির দ্বিগুণ হবে কি না। এখন আমরা এখানে কৌণিক গতিশক্তি কিভাবে বের করব? ওমেগার মান তো নাই নাকি, এই তো এমনি পারি কোন আচ্ছা, এইখানে আমাদের জিজ্ঞেস করছে কৌণিক গতিশক্তি। কৌণিক গতিশক্তি কি? হাফ ইকুয়াল আই ওমেগা স্কোয়ার। সো কৌণিক গতিশক্তি ইজ ইকুয়াল টু আমরা জানি হাফ আই ওমেগা স্কয়ার। এটা হচ্ছে তার কৌণিক গতিশক্তি। ওকে। তাহলে এখন দেখো, আই এর মান কি? আই এর মান তো আমরা একটু আগেই তো করলাম, এটা হচ্ছে আমাদের 2/5 m r স্কয়ার, এটা না? হ্যাঁ। ওকে। তাহলে ইন্টু ওমেগা স্কয়ার, তাহলে দুই দুই বাদ, তাহলে এখানে থাকতেছে 1/5 m। দেখো এখানে আর স্কোয়ার ওমেগা স্কোয়ার, আমি এটাকে ওমেগা আর এর উপরে স্কোয়ার লিখতে পারি। ওমেগা আর মানে কি? সে ভি। হ্যাঁ, ওমেগা আর মানে হচ্ছে ভি। তাহলে এইখানে হবে 1/5, তাহলে এইখানে হবে mv²। তাহলে এটা হচ্ছে তার কৌণিক গতিশক্তি। ওকে। আর বি বিন্দুতে বস্তুটির বেগ, বা তোমরা এখানে গোলকটির বেগও লিখতে পারো, বেগ ভি হলে তার রৈখিক গতিশক্তি কি হবে বলো? রৈখিক গতিশক্তি কি হবে? হাফ এম ভি স্কোয়ার। হ্যাঁ, এটা হবে ½ mv²। হাফ এমবি স্কয়ার। আচ্ছা, তাহলে তার মোট গতিশক্তি তাহলে কি হচ্ছে? দুইটাই যোগ হবে। হ্যাঁ, সো আমরা যদি এটাকে, আচ্ছা এটাকে E1 দেই, এটাকে E2 দেই, এখানে ড্যাশটা বাদ দাও, তাহলে এটা হবে E1 প্লাস E2, এবং এইখানে হচ্ছে 1/5 mv², এইখানে হচ্ছে ½ mv²। তাহলে এখানে কি হবে? দেখো আমরা যদি mv² যদি কমন নেই, এখানে 5×10, 5+2, তার মানে এটা হচ্ছে 7/10 mv², এটা না? দেখো এটা বুঝতে সমস্যা আছে, আমরা mv² এখানে কমন নিয়ে 1/5 আর 1/2 লসাগু করছি, অন্য কিছু না। বুঝছি ভাইয়া। আচ্ছা, এরপরে আমি এখান থেকে কি লিখতে পারি?
এখন তোমাকে বেগের মানটা এখানে বের করতে হবে। দেখো, এখন তুমি এটা কিভাবে বের করবা? শক্তি সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী এ বিন্দুতে মোট শক্তি বি বিন্দুতে মোট শক্তি সমান হবে না? হ্যাঁ, হ্যাঁ, হবে। এখন সে যদি এ বিন্দুতে যাত্রা শুরু করে, তার এ বিন্দুতে তার বেগ জিরো, মানে তার সকল ধরনের গতিশক্তি জিরো, তাহলে এ বিন্দুতে বস্তুর মোট শক্তি কি হবে? বেগ যদি শূন্য হয় তাহলে তো শূন্য হবে। এ বিন্দুতে তার শক্তি শূন্য। না, এ বিন্দুতে ও গতি শক্তি বিভব শক্তি থাকবে। হ্যাঁ, এ তাহলে বিন্দুতে। ও, আমরা জানি কোন একটা বস্তুর শক্তি আমরা মানে দুইটা ভাগে, তাপ শক্তি আছে, অন্যান্য অনেক ধরনের শক্তি আছে, বাট আমাদের নর্মালি হচ্ছে একটা বিভব শক্তি আর একটা গতি শক্তি। তো এ বিন্দুতে যেহেতু বেগ নাই, তার মানে সেখানে গতি শক্তি জিরো। তাহলে এ বিন্দুতে মোট শক্তির সম্পূর্ণটাই হচ্ছে তার বিভব শক্তি, মানে ই এ ইজ ইকুয়াল টু ই বি। এটা হচ্ছে আমাদের শক্তি সংরক্ষণশীলতা নীতি, যে সকল বিন্দুতে মোট শক্তি সংরক্ষিত থাকবে। তাহলে এ বিন্দুতে মোট শক্তি কি? এ বিন্দুতে মোট শক্তি হচ্ছে এমজি এইচ এর সমান, তাই না? হ্যাঁ। আর বি বিন্দুতে দেখো, বি বিন্দুতে সে কিন্তু আমাদের ভূমিতে চলে আসছে, তাহলে সে যদি ভূমিতে চলে আসে তাহলে তার সেইখানে বিভব শক্তি জিরো হবে। কিন্তু বি বিন্দুতে নামার সময় যেহেতু তার একটা বেগ থাকবে, তার মানে তার সকল শক্তি এখানে এ- হচ্ছে তার এ গতিশক্তি। বিন্দুতে তাহলে বি থাকবে। বি বিন্দুতে তার মোট গতিশক্তি কত? মোট হচ্ছে যে এটা 7/10। হা- হাফ না, ও না, 7/10 এইটা হচ্ছে, স্কয়ার দেখো, এটা। বি বিন্দুতে তার কৌণিক গতিশক্তিও থাকবে, রৈখিক গতিশক্তিও থাকবে। তো এইখানে তার এইখানে গতিশক্তি তার রৈখিকটাও নিতে হবে, কৌণিকটাও নিতে হবে, ওই জন্য আমরা এখানে মোট গতিশক্তিটা বের করছি। তো এইটা হচ্ছে এ বিন্দুতে মোট শক্তি, এইটা হচ্ছে বি বিন্দুতে মোট শক্তি। তো এইখানে শুধুমাত্র হাফ এম বি স্কয়ার লিখলে হবে না। আচ্ছা, বুঝছি। আচ্ছা দেখো, এখন আমাদের আহ উভয় পক্ষ থেকে এম এম আমরা বাদ দিতে পারি। এখানে 9.8, এইচ এর মান হচ্ছে 5, 7/10, আর এইখানে ভি স্কয়ার। তাহলে আমাদের এখানে কি হবে? 9.8 ইন্টু 5 ইন্টু 10 ডিভাইড বাই 7 রুট ওভার। রুট ওভার দিলে আমাদের ভি এর মান আসে 8.37, এত মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে দেখো, তাহলে তার রৈখিক, আমাদের প্রশ্নে কি জিজ্ঞেস করছে? তার রৈখিক গতিশক্তি কৌণিক গতিশক্তির দ্বিগুণ হবে কিনা। তাহলে আমরা তার রৈখিক গতিশক্তি বের করি। এটা আমাদের কোন বিন্দুতে বের করতে বলছে? বি বিন্দুতে, মাটি স্পর্শ করার পূর্বে। তাহলে বি বিন্দুতে তার বেগ হচ্ছে এইটা, তাহলে বি বিন্দুতে তার রৈখিক গতিশক্তি কি হবে? এটা যদি ই ড্যাশ হয় তাহলে এটা হবে হাফ এম ভি স্কোয়ার। দেখো, এটা কিন্তু তার রৈখিক গতিশক্তি, তাহলে এটা হবে 0.5। এম এর মান কত? 2। ভি এর মান হচ্ছে 8.37, এটা হচ্ছে স্কোয়ার, তাহলে এটা হবে 70.0569 জুল। এবং তার কৌণিকটা কি হবে? কৌণিক গতিশক্তি, এটা তো বোঝাই যাচ্ছে এই দুইটা সমান হবে না। এটা ই ডাবল ড্যাশ আমরা যদি দেই, তাহলে তার কৌণিক হচ্ছে 1/5 এম ভি স্কোয়ার। এটা হচ্ছে 28.023। আচ্ছা দেখো, এটা দ্বিগুণ হবে কিনা, এখানে বলছে কৌণিক গতিশক্তি রৈখিক গতিশক্তির দ্বিগুণ হবে কিনা। না, এটা তো দ্বিগুণ হবে না। সো তোমরা এখানে লিখে দিবা যে দ্বিগুণ হবে না। ম্যাথটা বুঝছো? হ্যাঁ ভাইয়া, বুঝছি।
আচ্ছা আচ্ছা, একটা জিনিস দাঁড়াও, তোমাদের আরেকটা জিনিস, ওয়েট, আমি এটা নিজে আগে চেক করি যে এটা এখানে এখানে মিলে কিনা। এই বরাবর ত্বরণ হচ্ছে জি sin 30, সো এটা যদি 5 মিটার হয়, sin 30 লম্ব বাই অতিভুজ, তাহলে এটা হবে 10। তাহলে e² = u² + 2as, 2 এর মান হচ্ছে 4.9, এস এর মান হচ্ছে 10, 9 তল বরাবর ত্বরণ, তো এটা নিচের দিকে। লম্ব বাই অতিভুজ, এটা দিলে sin 30। হ্যাঁ, এর মান তো 10 হওয়া উচিত, তাহলে 10 দিলে এখানে তো, এটা তো মিলার কথা না। 2 এর মান হচ্ছে 4.9 ইন্টু 10। আচ্ছা, এটা এখন মিলতেছে না, তো এটা আমি এখন তোমাদের পরে বলবো, এটা আপাতত জানা লাগবে না, এটা আমাদের নেক্সট চ্যাপ্টারে লাগবে তো। তো ওইটা আমরা নেক্সট চ্যাপ্টারে শিখবো। আচ্ছা, ওইটা বাদ দাও। এই ম্যাথটা কি তোমরা বুঝছো পুরোপুরি? হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা দাঁড়াও, এরপরে, হ্যাঁ এরপরে এটা পড়ো। এটা আমাদের কি বলছে, একটি চাকার ভর দেয়া আছে, চক্রগতির ব্যাসার্ধ দেয়া আছে, তার মানে আমরা সেখান থেকে জড়তার ভ্রামক বের করতে পারবো। তো আমাদের জড়তার ভ্রামক তো বের করতে বলছে, আই এর মান আমরা এটা বের করতে পারবো। 2 রেডিয়ান পার সেকেন্ড এটা স্কোয়ার হোমওয়ার্ক ত্বরণ দাও। সৃষ্টি করতে, মানে আলফার মান কি পরিমাণে টর্ক প্রয়োগ করতে হবে, তার মানে আমরা জানি τ = I α, সো আই এর মানও বের করতে পারবো, আলফার মানও তো দেয়া আছে। সো এটা হোমওয়ার্ক। এরপরে বলছে যে 8 কেজি ভরের একটা বস্তুকে এত লম্বা দড়ি দিয়ে নির্দিষ্ট অক্ষের চারদিকে এত রেডিয়ান পার সেকেন্ড বেগে ঘোরানো হচ্ছে, ঘূর্ণায়মান বস্তুটার কৌণিক ভরবেগ কত? আচ্ছা, আমরা জানি কৌণিক ভরবেগ মানে হচ্ছে I ওমেগা স্কোয়ার, যেহেতু এত মিটার, এই 0.2 মিটার লম্বা দড়ি দিয়ে যেহেতু তাকে ঘোরানো হচ্ছে, তার মানে তার ঘূর্ণন পথের ব্যাসার্ধ হচ্ছে 0.2 মিটার। তাহলে এখান থেকে m r² দিয়ে আই এর মানটা বের করবা, এবং ওমেগার মান তো দেয়াই আছে, তাহলে L = I ওমেগা। বস্তুটির ভর অর্ধেক করলে টর্কের কিরূপ পরিবর্তন হবে? আচ্ছা দাঁড়াও, এটা আমরা আরেকটা লিঙ্ক দিয়ে করতেছি, সময় শেষ।